রক্ত মাখা নবজাতকের মতো জন্মগ্রহণ করলো বাংলাদেশ। শ্রোতাদের মধ্য থেকে তখন গগন বিদারী আওয়াজ উঠবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। এটার ভিতরে সেই অনুভূতিটা পুরোপুরি চলে আসে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যদি শাইখ সিরাজের কাছে যাই, আপনার কাছে কেমন লাগে আপনি যখন দেখেন যে আপনি যে মুখটিকে সারা পৃথিবীর একটি মুখ করতে চেয়েছেন সাফল্যের বা হিরো হিসাবে, আমাদের কৃষক, আজকে যে কোনো লোক নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিতে এক ধরনের গর্ববোধ করে, এর একটি বড় অংশ জুড়ে রয়েছেন আপনি। দেশে বিদেশে যখন আপনাকে এই বিষয়টি বলা হয় তখন আপনার কাছে কেমন লাগে? খালিদ, এক কথায় নিঃসন্দেহেই ভালো লাগে। ভালো লাগে এই কারণে বলছি যে আমি এই প্রসঙ্গটাকে যদি আপনার কাছে আরো একটু সবিস্তারে উপস্থাপন করি, ব্যাপারটা এরকম ধরি, যেহেতু স্বাধীনতার 40 বছরের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটা বিজয় চলবে, আজকে একটা টেলিভিশন চ্যানেল, একটা স্বাধীন টেলিভিশন চ্যানেলে বসে কথা বলছি। আজকে বাংলাদেশে প্রায় 20টার মতো টেলিভিশন চ্যানেল, মিডিয়ার বিকাশ লাভ করেছে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন। আর আগে একটি মাত্র টেলিভিশন ছিল, যে টেলিভিশনটি বাংলাদেশ টেলিভিশন এবং সরকার নিয়ন্ত্রিত একটা টেলিভিশন। তো সেই টেলিভিশন, আর একদিকে মানে বিনোদন বলতে ওই বাংলাদেশ টেলিভিশন, সবেধনের নীলমণি, আর আরেকটা হচ্ছে প্রেক্ষাগৃহের চলচ্চিত্র। এর বাইরে তো আর সেই সময় 70-এর সেই সময় কোনো টেলিভিশন ছিল না, মাধ্যম ছিল না। তো তখন, এবার আসি আপনার উত্তরে, সেই সময়ে টেলিভিশনে যেখানে বিনোদনের জন্য সবাই বিনোদন পিপাসু, সেই জায়গাটাতে একটা কৃষি অনুষ্ঠান নিয়ে একজন তরুণ এগিয়ে আসবে, এটা তখন কিন্তু একটা চ্যালেঞ্জিং ছিল না। আমি এটা 80-র দশকের কথা বলছি, একেবারে 80-র প্রথম দিকে। তো তখন টেলিভিশন মানেই তো বিনোদন, নাটক, সিনেমা, গান, এগুলো। সেই সময় একটা তরুণ ছেলে একটা কৃষি অনুষ্ঠান করবে, এটা একটা চ্যালেঞ্জিং ছিল, অস্বাভাবিক, হাসতো সবাই, কৃষি অনুষ্ঠান কেন। আমি কিন্তু বিটিভিতে না, আপনি আর্লি লাইফে যখন প্রোগ্রাম করতেন বিটিভিতে, সেখানে আমি দেখতাম। হ্যাঁ, তো তখন আমরাও কিন্তু খুব, মানে আপনি করার পরে আমরা বুঝতে পারছি যে প্রোগ্রামটা একটা সুন্দর প্রোগ্রাম। আগে অবশ্য আমাদের মাথায় তখন একটা না ভিশন ছিল আমার কাছে, যেমন প্রত্যেকটা মানুষ দেশ স্বাধীন হওয়ার পরে প্রতিটা মানুষ কিন্তু তার নিজস্ব অবস্থান থেকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। যেই মজুরের কাজ করতো, সেও মনে করতো আমার এই কাজটি এবার সততার সাথে করতে হবে। আগে আমি চাবুকের ভয় করতাম, আমার শস্য ছিনিয়ে নিয়ে যেত তারা, আমার লোক চাকরি পেত না, তারা পেয়ে যেত, আমি শোষিত হতাম নানানভাবে। দেশ স্বাধীন হওয়ার পর প্রতিটা মানুষ মনে করলো আমার স্বাধীন সত্তা, আমার স্বাধীন ভূমি, আমার দেশের উন্নয়নের জন্য আমি কাজ করব। তো সেরকম অবস্থাতে আমার নিজের কাছে মনে হয়েছে আমি একটা মিডিয়া কর্মী, আমি অনেক বিষয়ের মধ্যে আমি কৃষি নিয়ে কাজ করব, কারণ এটা আমার কোর। আজকে দেখেন 70 থেকে আজকে 40 বছর, এই 40 বছরে আপনার জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। আপনার তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি, 7 কোটির কাছাকাছি, কিন্তু এখন 16 কোটি। আপনার আগে জমি যা ছিল, ভূমি যা ছিল, তার চাইতে ভূমি এখন অনেক সংকুচিত হয়েছে, কৃষি জমি সংকুচিত হয়েছে, দ্বিগুণ মানুষ হয়েছে, কিন্তু আপনি এখনো কিন্তু আপনার খাদ্যের স্বয়ংভর, আপনার কোনো ইয়ে হয়নি। আজকে যদি এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা না থাকতো, তাহলে যেই স্বাধীনতা আমি চেয়েছিলাম, সেই স্বাধীনতা আপনার রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, একটা দেশে খাদ্যের অভাব থাকা মানে সেই দেশে নানান ধরনের নৈরাজ্য তৈরি হওয়া, নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হওয়া। তো সেরকম একটা জায়গা থেকে মিডিয়া নিঃসন্দেহে একটা বড় ভূমিকা পালন করেছে দেশের কৃষি উৎপাদন, কৃষি ব্যবস্থাপনা, কৃষি গবেষণা থেকে শুরু করে নানান ইস্যু নিয়ে কাজ করার ক্ষেত্রে, মোটিভেট করার ক্ষেত্রে। আগে কৃষি কাজটা ছিল সত্যি সত্যি কৃষকের কাজ, এবং সত্যি কথা, আজ থেকে 10-15 বছর আগেও যে কাউকে যদি আপনি গাল দিতেন, বলতো চাষা, কিন্তু আজকে নিশ্চয়ই চাষা বলে না, সম্মান করে। আজকে একটা ব্র্যান্ড হয়েছে, বিখ্যাত ব্র্যান্ড চাষী। হ্যাঁ, আমি কিন্তু কৃষকদের ভিতরে আমি কিন্তু একটানা 16 বছর গ্রামে কাটিয়েছি, এবং চাষা বসার কাব্য আমার একটা কবিতার বই আছে। সুতরাং আমি কিন্তু আপনার কাজের সঙ্গে মানে আছি, ছিলাম। এটার সাথে আমরা সবাই ভূমিহীনের পালা, ক্ষেত মজুরের কাব্য, আমার তাদের জীবন আমার কাব্যের মধ্যে। তো দেখেন, এরকম একটা অবস্থান থেকে যখন মিডিয়ার কথাই বলছি, যে মিডিয়া তখন খুব দুর্বল ছিল, এই অনুষ্ঠান কেউ দেখতো না, এটা আবার একটা অনুষ্ঠান হয় নাকি, টেলিভিশনে এই অনুষ্ঠান কেন? হ্যাঁ, সেখান থেকে আজকে দেখেন যে 40 বছরে এসে আমাদের এতগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল, সবাই কিন্তু এখন কৃষিতে সজাগ, সচেতন। মনে করা হচ্ছে যে হ্যাঁ, এটা আমার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে আছে, অতএব এখানে আমার প্রযুক্তি হস্তান্তর, ইনভেস্টমেন্ট, মার্কেটিং ফ্যাসিলিটিস, নানান ইস্যু নিয়ে টক শোজ,
তারপর আপনার কি বলে সিরিজ অফ রিপোর্টস, তারপর নানান ইস্যু নিয়ে কাজ করার মতো স্কোপ আছে। তরুণ প্রজন্মের আগে তো কোনো বিট ছিল না। একটা টেলিভিশনে বা একটা পত্রিকায় যদি কোনো একজন সাংবাদিক প্রথম জয়েন করতে আসে, তাহলে প্রথমেই বলে হয় আমি পলিটিক্যাল বিট করব অথবা ক্রাইম বিট করব। এখন লক্ষ্য করুন যে এগ্রিকালচার বিটের জন্য ছেলেবেলে তৈরি হচ্ছে, আগিয়ে আসছে, অর্থনীতি বিটের জন্য কাজ করছে, এগ্রিকালচারকে অর্থনীতি থেকে আলাদা করা হচ্ছে। তো এই যে সফলতাগুলো, এটার সুযোগটা তো পেয়েছি আমার দেশটা স্বাধীন হয়েছে বলে। হ্যাঁ, আমি তো আজকে প্রাইভেট টেলিভিশনও পেতাম না যদি আমি পরাধীন থাকতাম, তাই না? তাহলে এটা মিডিয়ার একটা বিশাল বিকাশ হয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, আপনি প্রিন্ট কেউই আজকের অবস্থানে থাকতাম না, আমরা কেউ থাকতাম না। এই যে এত সুপরিসর, এত বিশাল একটা স্টুডিওর ভিতরে আপনি আমি বসে কথা বলছি, হ্যাঁ, বিজয় উদযাপন করছি আজকে, এই অবস্থাটা তো আমার কখনোই থাকতো না। তো এটা একটা আমাদের হয়তো কোনো এক আগস্ট মাসের প্রতীক্ষায়। এবং আমার কাছে বারবার মনে হয় যে মিডিয়াটা, ইলেকট্রনিক মিডিয়াটা বাংলাদেশের মতো, এখনো বাংলাদেশের মতো জায়গায়, যে এটা একটা টুলস এক্সটেনশনের, এগ্রিকালচার এক্সটেনশন বলেন, আপনি এডুকেশন এক্সটেনশন বলেন, সর্বকিছুর ক্ষেত্রে এটা একটা টেকনিক্যাল টুলস হতে পারে। অতএব সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি প্রচন্ডভাবে আশাবাদী এবং শক্তি আছে মনের ভেতরে। মুসা ইব্রাহিম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো সাংবাদিক ছিলেন, হয়তো আছেন, এখন সাংবাদিকতা থেকে একটু দূরে আছেন, পাহাড় পর্বতে উঠছেন। আপনার কাছে আমি বারবারই ওই প্রসঙ্গটাতে জানতে চাই যে মানে দেশকে, দেশের মুখ উজ্জ্বল করে তুলতে হবে। যেমন আমরা এখানে আজকে যারা অতিথি হিসেবে পাচ্ছি, কবি স্বপ্ন দেখেছেন, আমাদের কবি ও কৃষক শাইখ সিরাজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছেন নানাভাবে। আপনি স্বপ্ন দেখেছেন একটি ভিন্ন ধরনের স্বপ্ন, যে আমাদের দেশের লোকেরাও পারে, আমাদের দেশের মানুষরা পারে। সেই স্বপ্নটি, বীজটি আপনি কিভাবে ধারণ করলেন? মানে সেই স্বপ্নটি আপনি কোথা থেকে পেলেন? মানে এটা কিন্তু ঠিক খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার না, এটা ঠিক কবিতা লিখে জীবন পরিবর্তনের না, এটা এক ধরনের বীরত্বের, এক ধরনের অ্যাডভেঞ্চারের, দেশকে কোন একটা জায়গায় লোভিয়া জীবন জাগো হে সকল দেশ, এটা আর কি পৃথিবীর সর্বোচ্চ স্থানটির মধ্যে পতাকা পুঁতে দিয়ে আসতে হবে। আপনাকে আমি সারা জীবন হিংসা করে যাব যে আমি কখনো ওই জায়গাটিতে যেতে পারবো না, এবং সারা জীবন আপনাকে শ্রদ্ধা করে যাব যে আপনি ওই জায়গাটিতে গিয়েছেন। আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি, তো তারপর পরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তো তখন আমরা গেলাম সিলেট। তো যাওয়ার পথে বহু টিলা দেখলাম। তো সেই দেখেই আমার কাছে মনে হলো যে এই উঁচু উঁচু পাহাড়গুলো কিংবা টিলাগুলো আমাকে পার হতে হবে। ছোট থেকেই আমার খুবই একটা মনের ভেতর ইচ্ছা থাকতো, উঁচু কিছু থাকলে ওর ওপাশে কি আছে সেটা আমাকে একটু দেখে আসতে হবে। তো এই ইচ্ছাটুকু সবসময় আমি দেখেছি যে আমার মনের ভিতরেই ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন এনাম তালুকদারের সাথে পরিচয় হলো। তো তাকে বললাম যে আমি পাহাড়ে যেতে চাই। তো তিনি আমাকে 2000 সালে নিয়ে গেলেন কেওক্রাডাঙে। তো সেখানে উঠে আমার খুব বেশি মন ভরলো না যে এটা একটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো নাকি, যেখানে উঠে উঠে দাঁড়িয়ে মনে হয় যে আশপাশে সব পাহাড়গুলো এর চেয়ে উঁচু। তো তখন এরপরে আমরা পরিকল্পনা করলাম যে আমাদেরকে নেপালের দিকে যেতে হবে, নেপাল হিমালয়ে যেতে হবে, যেখানে অনেক উঁচু উঁচু পর্বত রয়েছে। তো এরপরে আমরা 2002 সালে সেখানে অন্নপূর্ণায় গিয়ে ঘুরে আসলাম। 2004 সালে আমরা পর্বতারোহণের প্রশিক্ষণ নিলাম এবং 2005 সালেও প্রশিক্ষণ নিলাম। 2005 সাল থেকে আমাদের পর্বতারোহণ অভিযান শুরু হলো। আমরা 2007 সালে এসে আমরা এগুলি মোটামুটি ভাবে আমরা প্রায় পাঠ্য বইয়ের মতো প্রায় মুখস্থ করে ফেলছি। আমি আসলে স্বপ্নের জায়গাটা থেকে ওখানেই আসছে যে স্বপ্নের ওই স্বপ্নটা আমাদের ভেতরে শুরুই হলো আমরা 2007 সালে যখন আমাদের নিজেদের একটা ক্লাব গড়ে তুললাম, যে আমরাই বাংলাদেশকে এভারেস্ট জয়ী দেশ হিসেবে পরিণত করতে চাই, এবং সেটা 2010 সালের মধ্যে। আমার মনে হয় যে মুসা যে জিনিসটা স্বীকার করতে চাচ্ছে না, সেটা হচ্ছে অমরত্বের তৃষ্ণা। ভিতরে অমরত্বের তৃষ্ণা থাকে, এটাকে বাস্তবায়িত করার জন্য একজন এক একটা পথ বেছে নেয়। কৃষকদেরকে ধরেছে, ক্যাপিটাল। আমি কবিতাকে ধরেছি, কবিতা আমার ক্যাপিটাল করছে। তো মুসা দেখলো যে ওই দুটো জায়গা অকুপাইড হয়ে গেছে, ওয়ান প্লেস ইজ লেফট, আমরা ওই এভারেস্টকে। কিন্তু এরকম তো অসংখ্য জায়গা আছে, অসংখ্য জায়গাগুলোকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে ধরতে হবে। এবং এই অমরত্বের তৃষ্ণা, যেটা কবি খুব সুন্দর করে জাগ্রত করার জন্য আমাদের বারবার প্রতিনিধিকে তৈরি হতে হবে। বারবার এই অমরত্বের তৃষ্ণাটা আমাদের ভেতর, যেটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে, যে আমার ভিতরে লোভিয়া জীবন জাগো হে সকল দেশ। সুতরাং আমি যখন বড় হই তখন বাংলাদেশ বড় হয়, আমি ছোট হয়ে গেলে বাংলাদেশ ছোট হয়ে যায়, আমি হেরে গেলে বাংলাদেশ হেরে যায়। সেই বেদনা থেকে আসলে 2010-এ আমরা এভারেস্ট জয় করলাম।
সেই অর্জনটাই কিন্তু আমি এখন বিশ্বাস করি এটাই আমার জন্য স্পৃহার একটা জায়গা, অন্যকে মোটিভেট করার একটা জায়গা এবং অন্যকে বিশ্বাস করানোর একটা জায়গা যে হ্যাঁ আমরাও পারি। না এটা তো পারো বলেই এরপরে তোমার পরে আরেকজন একটা ছেলে অল্প দিনের ব্যবধানে অল্প দিনের ব্যবধানে আবার নাম আবার গেল। হ্যাঁ, সে করেছে, এটা কিন্তু মানে তুমি করতে পারছো সে বলছে আমি বলবো স্পৃহা বাড়িয়ে দিল। স্পৃহা বাড়িয়ে দিল। হ্যাঁ, কারণ আমরা ছোটবেলায় যে শুনেছিলাম যে এভারেস্টের চূড়া তেনজিং হিলারি। তেনজিং হিলারি, হ্যাঁ তেনজিং হিলারির পরে তো আসলে আর শোনা যায় নাই। না আর এরপর কি? মাঝখানে আর আমাদের কাছাকাছি আমাদের কাছে আর- হ্যাঁ, আমরা একটা প্রতিবেদন দেখি জয়পুরহাটের জেসমিন, সে পাহাড়ে উঠেনি কারো অধীনে, তবে তার চেয়েও হয়তো কাছাকাছি এরকম কঠিন কাজ করেছে। কারো অধীনে থেকে চাকরি নয়, মেধা আর দক্ষতার উপর ভিত্তি করে কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন তিনি। বাহারি ব্যাগে কিংবা কাপড়ের ব্লকের ছাপে ফুটিয়ে তুলেছেন তার নিজস্ব স্বপ্নকে। জয়পুরহাট প্রতিনিধি মোমেন মুনির পাঠানো তথ্য ছবিতে জেসমিনের সাফল্য নিয়ে প্রতিবেদনটি দেখছি। মাত্র 500 টাকা নিয়ে জেসমিন তার ব্যবসা শুরু করেছিলেন। 2 বছরেই তার মূলধন বেড়ে কয়েক গুণ হয়েছে। শুধু টাকার হিসেবেই নয়, জেসমিনের সাফল্য তিনি আশপাশের অনেককে স্বাবলম্বী হওয়ার পথে সম্পৃক্ত করেছেন। আমি আমার বান্ধবী জেসমিনের বাসায় বেড়াতে আসছিলাম, তো অনেক ব্যাগ তৈরি করতেছে। তখন আমার দেখে আর কি আগ্রহ হইলো যে আমিও ব্যাগ তৈরি করা শিখি। কিছু করি না, সারাদিন বাসায় বসে থাকি, বাসায় বসে যদি কিছু একটা করতে পারি তাহলেও দেখা যাবে আমি শিখলাম আজ ওর কাছ থেকে, আরেকজনের আমি শিখাবো। শখের বশেই এ কাজ করেন জেসমিন। ঘরে বসে স্বাধীন কাজের মাধ্যমে তার আয়ও বেশ ভালো। এখন মোটামুটি ভালো অর্ডার পাচ্ছি, এখন 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করতেছি। এতে ধরেন আপনার মাসে আমার মানে লাভ হচ্ছে আপনার 5 থেকে 7,000 টাকা। জেসমিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। জেসমিন একদম ব্যতিক্রম ধর্মী একটা মেয়ে, যে কিনা তার নিজের দক্ষতা, শ্রমের বিনিময়ে এবং কর্ম কৌশলের বিনিময়ে, রুচির বিনিময়ে সে হস্তশিল্পের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণের মাধ্যমে এই উদ্যোগ নারী নির্যাতন প্রতিরোধেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জেসমিন। মাসুমা সাফতা, ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ডেস্ক। আমরা জেসমিনের সাফল্যের প্রতিবেদনটি দেখলাম। আমরা বস্ত্র খাতে, পুরো বস্ত্র খাতে, পোশাক শিল্পে বাংলাদেশের সাফল্য নিয়ে আরো একটি প্রতিবেদন দেখবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর অতিথিদের সাথে আরো কথা হবে, আমাদের সঙ্গেই থাকবেন। দেখেন দিবারাতি দেড় চুরিয়া সবুজ বাতি, মাঠে ঘাটে গ্রাম শহরে সবুজ আলোর সমাহারে। আছো পাশে তুমি বন্ধু আমার, আছো তুমি চারিধার, সবুজ বাতির ইশারায় সাড়া দাও শত কোটি বার। আছো তুমি হাটে হাটে মাঠে ঘাটে ঘাটে মাঠে হাটে হাটে মাঠে ঘাটে, আছো গ্রাম শহর, আছো নদী তীরে জনতার ভিড়ে, আছো বাহির অন্দর, আছো পাশে তুমি বন্ধু আমার, আছো তুমি চারিধার। গ্রামীণ ফোনের নেটওয়ার্কে এখন পথ খোলা সারা বেলা। আমাদের নেটওয়ার্ক আপগ্রেডিং এর কাজ শেষ। ভবিষ্যৎ প্রযুক্তির জন্য আমরা এখন তৈরি। এ কটা দিন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কাছে থাকুন। গ্রামীণ ফোন। পড়া লেখার কোনো এক ফাঁকে মুখে চলছে লুকোচুরি, চুপি চুপি মুখে 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 ব্যস্ত সারাটা দিন, তবু মুখে 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 খেয়ে মেজাজটা জন্ম মুখে মুখে ডিম আর ফ্রুটসের টাটকা স্বাদে টিফিনের সেরা কেক, টিফিন কেক এখন মুখে মুখে। প্রাণ টিফিন কেক মুখে মুখে। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। পুরনো কিছু নতুন করে ফিরে পেতে
কার না ভালো লাগে। তাই বন্ধ থাকে এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস।